তোর জামাই হবে আস্ত মোটা, পেট থাকবে ঢোলের মতো। হাঁটতে বের হলে সবাই বলবে এই যে একটা শুভ্রার মোটকা জামাই না। কথাটা বলে মিহি আর কোমর দুলিয়ে খিলখিল করে হেসে উঠল। শুভ্রা তার দিকে অগ্নিশর্মা দৃষ্টিতে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল, তোর জামাই হবে একদম টাকলা। রাস্তা দিয়ে হাঁটলে সবাই আঙুল দেখেই বলবে ওই যে মিহির টাকলা জামাই, দেখ মাথাটা কেমন বাতির মতো চকচক করছে। স্টেজের এক কোণায় দাঁড়িয়ে মিহি আর শুভ্রা নিজেদের মধ্যে মিষ্টি ঝগড়ায় মেতে উঠেছে। পুরো অনুষ্ঠান বাড়ি তাদের হাসির শব্দে কাঁপছে। মিহি হঠাৎ শয়তানি হাসি দিয়ে শুভ্রাকে ধরতে দৌড় দিল। হাসতে হাসতে শাড়ির কুচির সামনে রাস্তার দিকে দৌড়ে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে চৌধুরী বাড়ির দামি দামি গাড়িগুলো সারি সারি লাইনে এসে রিদিদের বাড়ির সামনে এসে থামলো। ঈশান, রিপাত আর তুর্য দলবল গাড়ি থেকে নেমে রাজকীয় ভঙ্গিতে বাড়ির ভেতরের দিকে হাঁটা দিল। এদিকে শুভ্রা পিছন দিকে মিহির দিকে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে আচমকা ঈশানের সঙ্গে ধাক্কা খেল। ঈশান হঠাৎ তার সামলাতে না পেরে পিছনের দিকে ঠাস করে পড়ে গেল আর শুভ্র গিয়ে ঈশানের বুকের উপর আছড়ে পড়ল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে কেউই বুঝে ওঠার সুযোগ পেল না। এক অপ্রস্তুত মুহূর্তে তাদের ঠোঁটে একে অপরের সঙ্গে লেগে গেল। দুজনের শরীর যেন এক মুহূর্তের জন্য অবশ হয়ে এলো। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই বিস্মিত চোখে তাকিয়ে রইল। শুভ্রা কী ঘটেছে বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেল। তাড়াতাড়ি ঈশানের উপর থেকে উঠে শাড়ির কুচি ঠিক করতে করতে ঘরে প্রায় দৌড়িয়ে বাড়ির ভেতরে চলে গেল। পিছন থেকে রিফাত আর তুর্য হাসতে হাসতে পেট খিল ধরে যাওয়ার মতো অবস্থা। ওদিকে ঈশানের কোমরে যে ব্যথাটা লেগেছে তা যেন তার পুরুষত্ব আর ইগোকে চুরমার করে দিয়েছে। সে মাটিতে বসে কোমরে হাত দিয়ে কাতরাতে কাতরাতে আর্তনাদ করে উঠল, আহ আমার কোমর, মনে হচ্ছে কোমরের হাড় দুটো টুকরো হয়ে গেছে। তুর্য হাসতে হাসতে ঈশানের দিকে হাত বাড়িয়ে বলল, ভালোই তো, ফ্রিতে একটা পুরো সিনেমার সিন দেখে ফেললাম। রিপাতে হেসে কুটি কুটি অবস্থা, একদম ঠিক বলেছিস। কী সুন্দর এন্ট্রি ছিল, দেখেছিল। শুভ্রা দৌড়ে এলো, গিয়ে সোজা ঈশানের উপর পড়ল। তারপর এমন লজ্জা পেল যে দৌড়ে পালিয়ে গেল, একদম সিনেমার প্রথম দৃশ্য নায়কের মতো। ঈশান বিরক্ত মুখে তাকিয়ে দিকে তাকালো, একদম সিনেমার প্রথম দৃশ্য নায়িকার মতো। ঈশান বিরক্ত মুখে তাকালো তাদের দিকে। জানি না এই শুভ্রা আমার সঙ্গে কিসের শত্রুতা, বিশেষ করে আমার কোমরের সঙ্গে। আমি নিশ্চিত ও মনে মনে নিয়েছে আমার কোমর একদিন না একদিন ভেঙেই ছাড়বে। কথাটি বলে তুর্য আবার হো হো করে হেসে উঠল। কোমরটা এখন অক্ষত আছে তো ভাই, চুপ করো। ঈশানের ধমক শুনে রিফাত আর তুর্য আরো জোরে হেসে উঠল। শেষমেশ তুর্য হাসতে হাসতে ঈশানের দিকে হাত বাড়িয়ে দিল। ঈশান তার হাত ধরে উঠে দাঁড়ালো। শার্টে হালকা ধুলো লেগে গিয়েছিল। বিরক্ত মুখে ধুলো ঝেড়ে জামাটা ঠিক করলো সে। এরই মধ্যে বাড়ির সামনে অতিথিদের ভিড় আরও বেড়ে গেছে। চারপাশে উৎসবমুখর পরিবেশ, আলো, হাসি আর কোলাহলে মুখর পুরো জায়গা। তিনজন একসঙ্গে হাঁটতে হাঁটতে স্টেজের দিকে এগিয়ে গেল। স্টেজের সামনে এসে দাঁড়াতেই তাদের চোখের সামনে বেশি উঠল রঙিন সাজসজ্জার মোড়া পুরো অনুষ্ঠান স্থল। চারপাশে ব্যস্ততা, আনন্দ আর উৎসবের আমেজে ভরে উঠেছে পরিবেশ। ওদিকে শুভ্রা লজ্জায় দৌড়ে রুমে ঢুকে দরজার পাশে দাঁড়িয়ে পড়ল। বুকের ভেতর যেন এখন ধুকপুক করে চলছে। এক হাত বুকের উপর চেপে ধরে দ্রুত শ্বাস নিতে লাগলো সে। গাল দুটো টকটকে লাল হয়ে উঠেছে। কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই বুকের ভেতর কেমন অদ্ভুত একটা অনুভূতি ছড়িয়ে পড়লো। সব কিছু এত দ্রুত ঘটেছিল যে এখনও বিশ্বাসই হচ্ছে না। ভাবতেই সারা শরীর কাঁটা দিয়ে উঠেছে। এদিকে রিদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শ্বাসটা শেষবারের মতো দেখে নিচ্ছিল। হঠাৎ শুভ্রাকে এভাবে হাঁপাতে হাঁপাতে রুমে ঢুকতে দেখে অবাক হয়ে তার দিকে এগিয়ে এলো। কি হয়েছে তার? এভাবে কুকুরের মতো দৌড়ে খাওয়ার মানুষের মতো দৌড়ে আসলি কেন? শুভ্রা দ্রুত নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। মুখের অস্থিরতা লুকিয়ে জোর করে একটা হাসি নিয়ে বলল, কিছু হয়নি রে, পরে বলবো, এখন চল, তোর জন্য হলুদ চলে এসেছে। হৃদয় সন্দেহ ভরা চোখে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, কিন্তু আর কিছু জিজ্ঞেস করার সুযোগই পেল না। কিছুক্ষণ পর পাখি, মিহি, শুভ্রা সহ আরও অনেক মেয়ে মিলে হৃদির মাথার উপর একটা ওড়না ধরল। হাসি, আনন্দ আর উচ্ছ্বাসের মাঝেই তার ধীরে ধীরে হৃদিকে নিয়ে স্টেজের দিকে এগিয়ে গেল। এদিকে স্টেজের একপাশে দাঁড়িয়ে ঈশান, তুর্য আর রিফাত আড্ডায় মশগুল ছিল। হঠাৎ ঈশানের চোখে চড়ে গেল বাড়ির সদর দরজার দিকে। এক মুহূর্তে তার চারপাশের সব শব্দ যেন দূরে মিলিয়ে গেল। ওড়না নিচে মাথা নত করে হাঁটছে হৃদি। তার চারপাশে ওড়না কোনা ধরে হেঁটে চলছে এক ঝাঁক মেয়েরা।
কিন্তু ঈশানের দৃষ্টি সেখানে আটকে রইল না। তার চোখ গিয়ে থামলো শুভ্রার উপর। হলুদ রঙের সবুজ পাড়ের শাড়িতে মেয়েটা যেন চারপাশের সব আলো নিজের দিকে টেনে নিয়েছে। সারা শরীর লাল গাঁদা ফুলের গহনা, মাথায় খোপার ফুল, হাতে ফুলের চুড়ি, কোমরে ফুলের বেল্ট। দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো হলুদ পরি ধীরে ধীরে হেঁটে আসছে। সন্ধ্যার আলো চারপাশে সাজে আর মানুষের ভিড়ে মাঝেও মেয়েটা আলাদা করে চোখে পড়েছে। ঈশান অজান্তে স্থির হয়ে গেল। মুহূর্তের জন্য চারপাশে কোলাহলের মানুষ, কথা, তুর্য, রিফাতের আড্ডা সব কিছু যেন ঝাপসা হয়ে গেল। এক স্পষ্ট হয়ে রইল হলুদ শাড়ি পরা এক চঞ্চল মেয়ের অবনয়ন। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। ঠিক সেই মুহূর্তে শুভ্রার চোখ গিয়ে পড়ল ঈশানের দিকে। দূর থেকে ঈশানকে নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল তার। লজ্জায় তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিল সে। কাল কেন জানি ঈশানের সামনে এলে তার ভেতরটা এলোমেলো হয়ে যায়। হৃৎপিণ্ডটা অকারণে দ্রুত চলতে শুরু করে। হাত পা ঠান্ডা হয়ে আসে। আর হবে নাই বা কেন? শুভ্রা বুঝে গেছে যে আর স্বাভাবিক নেই। কবে, কখন, কিভাবে সে জানে না। শুধু জানে অজান্তে ঈশান নামের মানুষটার প্রতি তার হৃদয়ের গভীরে এক অনুভূতির জন্ম নিয়েছে। এমন এক অনুভূতি যার নাম ভালোবাসা। দিদিকে স্টেজের মাঝখানে বসানো হলো। চারপাশে উচ্ছ্বাসে মেতে উঠেছে সবাই। বক্সে উচ্চস্বরে গান বাজছে। তরুণ তরুণীদের হাসি চিৎকারে পুরো পরিবেশ মুখরিত হয়ে উঠেছে। শুভ্র হঠাৎ তুর্য আর রিফাতের বাবা মাকে দেখতে পেল। তাদের দিকে এগিয়ে গেল। মিষ্টি এসে সালাম করতে সবাই স্নেহভরা হাসিতে সালামের জবাব দিল। তুর্যের মা শুভ্রার থুতনিতে আলতো করে ছুঁয়ে দিয়ে বললেন, মাশাআল্লাহ, তুমি তো অনেক বড় হয়ে গেছো মা। সেই ছোটোবেলায় দেখেছিলাম তোমাকে। শুভ্রা লাজুক হেসে মাথা নিচু করলো। তুর্য মা এবার নিজের স্বামীর দিকে তাকিয়ে বললেন, আমি কি মিথ্যে বলেছি তুর্যের বাবা? দেখেন না মেয়েটা কত বড় হয়ে গেছে, আর দেখতে তো একেবারে পরিণত হয়েছে। তুর্যের বাবা মৃদু হেসে বললেন, আরে মেয়েরা তো চোখের পলকে বড় হয়ে যায়, বুঝতেই সময় লাগে না। শুনে সবাই হেসে উঠল। শুভ্রাও মুচকি এসে আবার স্টেজে গিয়ে রিদির পাশে বসলো। এদিকে তুর্যর মা শুভ্রার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচু স্বরে বললেন, শুনুন, একটা কথা বলবো। বলো। আমরা তো তুর্যের বিয়ের কথা ভাবছি, তাই বলছিলাম বাইরের মেয়ে খুঁজতে যাব কেন? শুভ্রার সঙ্গে তুর্যের বিয়ের কথা বলি না? মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। ছেলের বউ হিসাবে একদম পারফেক্ট, আর দুজনকে মানাবেও দারুণ। কথাটা শুনে তুর্যের বাবা হেসে ফেললেন। তোমাকে একটা সারপ্রাইজ দিই। কী সারপ্রাইজ? তুর্য আর শুভ্রার বিয়ের কথা আমি আজ থেকে 2 বছর আগে করে রেখেছি। তুর্যের মা বিস্ময় চোখে বড় বড় করে ফেললেন। বলেন কি? হ্যাঁ, এই ব্যাপারটা শুধু আমি আর সোহান চৌধুরী জানি, আর কেউ জানে না। কিন্তু কবে, কিভাবে? তুর্যের বাবা স্মৃতিমাকে হাসি এসে বললেন, একদিন আমি আর সোহান চৌধুরী একসঙ্গে গাড়িতে করে ফিরছিলাম। হঠাৎ রাস্তায় শুভ্রাকে দেখি। মেয়েটা তখন সবে এসএসসি পরীক্ষা দিয়েছে। প্রথম দেখাতে আমার খুব ভালো লাগে। তারপর সোহানকে বিষয়টা বললাম। উনিও রাজি হয়ে গেলেন। তিনি একটু থেমে আবার বললেন, তুজোকে তো তিনি ছোটবেলা থেকেই চেনেন। ছেলেটার স্বভাব, চরিত্র, পরিবারের সবই তার জানা। আর শুভ্র তুজোকে ছোটবেলা থেকে চেনে, তাই দুজনকে নিয়ে আমার কোনো দ্বিমত ছিল না। তুজের মা এখনও বিস্মিত মুখে তাকিয়ে আছেন। তুজের বাবা হেসে বললেন, তোমাকে কথাটা বললাম, কিন্তু দেখো নিউতিরি খেলাটা কেমন। আমি বলার আগেই মেয়েটা তোমাকে পছন্দ হয়ে গেল। তুর্যের মা যেন আকাশের চাঁদ হাতে পেলেন। চোখে মুখে খুশি ঝিলিক ফুটে উঠল। তিনি উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, আপনি জানেন না কি বড় সারপ্রাইজ দিলেন আমাকে। আমি আমার ছেলের বউ হিসেবে শুভ্রাকেই চাই। যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন। তুর্যের বাবা মৃদু হেসে মাথা নাড়লেন। এতটা উত্তেজিত হওয়ার কিছু নেই। আমাদের মধ্যে কথা হয়েছিল, তুর্য যখন আমার ব্যবসার দায়িত্ব নেবে তখনই বিয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা হবে। এখন তো তুর্য ব্যবসা সামলাতে শুরু করেছে। বিষয়টা জানার পর সোহান চৌধুরী আমাকে বলে রেখেছেন, আজকের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরে তুর্য আর শুভ্রার বিয়ের বিষয় বসবেন। তুর্যের মা খুশিতে আবারও শুভ্রার দিকে তাকালেন। মনে মনে যেন মেয়েটাকে ইতিমধ্যে নিজের ছেলের বউ হিসেবে কল্পনা করে ফেলেছেন। এদিকে আনুষ্ঠানিকভাবে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। স্টেজ জুড়ে আনন্দ আর কোলাহলের রেশ ছড়িয়ে পড়েছে। একে একে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই স্টেজে উঠে রিদির গালে, কপালে আর হাতে হলুদ মেখে দিল। চারপাশের ক্যামেরা ফ্ল্যাশ ঝলছে উঠেছে বারবার। হাসি ঠাড্ডা আর শুভকামনা মুখর পুরো পরিবেশ।
হঠাৎ বক্সে বাজতে থাকা গানের ভলিউম আরও একটু বেড়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে শুভ্রা, মিহি, পাখি আর বয়সী আরও কয়েকজন মেয়ে স্টেজের সামনে চলে এলো। মুহূর্তের মধ্যে তারা গানের তালে তালে নাচ শুরু করে দিল। কেউ দুই হাত উঁচু করে ঘুরছে, কেউ কোমর দুলিয়ে তাল মিলিয়ে নাচছে, কেউ আবার হাসতে হাসতে অন্যদের নিচ্ছেন মাঝখানে। নাচতে নাচতে শুভ্রা, মিহি, পাখি আর বাকি মেয়েরা একসঙ্গে গেয়ে উঠল। গানের তালে তালে সবাই একসঙ্গে হাত তুলে বুকের সামনে হৃদয়ের আকুতি বানিয়ে কোমর দুলিয়ে নাচতে লাগলো। তারপর আরও জোরে গেয়ে উঠল। চারপাশে ছেলেরা শেষবাজি আরও চিৎকার করে উৎসাহ দিতে লাগলো। ওহ, স্টেজের সামনে হইচই পড়ে গেল। ওদিকে ঈশান দৌহাত বুকে গুছিয়ে দাঁড়িয়ে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। ওরা কোন গান গিয়ে নাচছে। মাথার দিয়ে অন্যদিকে তাকাতে যাবে, ঠিক তখনই শুভ্রা নাচতে নাচতে তার সামনে এসে দাঁড়ালো। ঈশান কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা নির্লজ্জের মতো তার শার্টের কলার চেপে ধরল। এই কথা শেষে করার সুযোগই পেল না সে। শুভ্রা টেনে তাকে সোজা স্টেজের মাঝখানে নিয়ে এলো। চারপাশে মুহূর্তে হৈ হৈ পড়ে গেল। রিফাত আর তুর্য হাসতে হাসতে দ্বিগুণ হয়ে গেছে। ঈশান অবিশ্বাস নিয়ে শুভ্রার দিকে তাকিয়ে আছে। আর শুভ্রা, সে দিব্যি গানের তালে তালে নাচতে নাচতে ঈশানের চারপাশ ঘুরে গেয়ে উঠল। গান গাইতে গাইতে একবার আঙুল তুলে ঈশানের দিকে দেখালো। ব্যাস, জনতা আবার চিৎকার দিয়ে উঠল। উফ! চল শক্ত হয়ে গেল। আর শুভ্রার মুখে তখন দুষ্টু হাসি। গান শেষ হতেই সে হালকা একটা ধাক্কা দিয়ে ঈশানকে আবার সাইডে সরিয়ে দিল। তারপর বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে আবার গেয়ে উঠল। স্টেজ জুড়ে হাসি, হাততালি আর শিশির শব্দে উৎসব যেন আরও জমে উঠল। গান শেষ হতেই শুভ্রা হাসতে হাসতে মেয়েদের ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে তাকে আর কোথাও দেখা গেল না। এদিকে স্টেজে একপাশে দাঁড়িয়ে থাকা ঈশানের মুখ অন্ধকার হয়ে আছে। এই মেয়েটা দিন দিনে বাড়ছে। সবার সামনে তার শার্টের কলার ধরে টেনে স্টেজে তুলে এনেছে। এখন পুরো অনুষ্ঠানে কে কী ভাবছে ঈশ্বরই জানে। চল শক্ত করে সে ভিড় থেকে বেরিয়ে এলো। আর শুভ্রাকে খুঁজে বের করবেই। তারপর সে ভিড় থেকে বেরিয়ে এলো। আর শুভ্রাকে খুঁজে বের করবেই। তারপর তারপর কী করবে সে নিজেও জানে না। তবে মেয়েটার খবর আছে আজকে। স্টেজের আশেপাশে খুঁজলো, বাড়ির ভিতরে খুঁজলো, কিন্তু শুভ্রার কোনো হদিশই নেই। হাঁটতে হাঁটতে সে বাড়ির সামনে নিরিবিলি রাস্তার দিকে চলে এলো। চারপাশে রঙিন লাইটের আলো ছড়িয়ে আছে। দূর থেকে ভেসে আসছে গানের শব্দ আর মানুষের কোলাহল। ঈশান থেমে চারপাশে তাকালো। গেল কোথায় মেয়েটা? মনে বিড়বিড় করলো সে। ঠিক তখনই ঠান্ডা নরম কিছু একটা তার গালে ছুঁয়ে গেল। ঈশানের পুরো শরীর কেঁপে উঠল। প্রতিক্রিয়া দেখাতে সে এক সেকেন্ডও সময় নিল না। দ্রুত এক হাত বাড়িয়ে সে নিজের গালের কাছে থাকা হাতটা শক্ত করে চেপে ধরল। পেছন থেকে সঙ্গে সঙ্গে ভেসে এলো পরিচিত এক কণ্ঠস্বর। ঈশান ভাই। শুভ্রা কণ্ঠস্বর শুনেই ঈশানের চোখ শুরু হয়ে এলো। হাতের মুঠো আরও শক্ত হলো। অন্ধকারে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো সে। শুভ্রা ধরে পাওয়া যারার মতো চোরের মতো দাঁড়িয়ে আছে। চোখে মুখে স্পষ্ট ধরা পড়েছে অপরাধবোধ। ঈশান কিছু বলল না। ধীরে ধীরে শুভ্রার হাতটা দিকে টেনে আনলো। তারপর হাতের কাছে মুখ নিয়ে গিয়ে গন্ধ শুকলো। সঙ্গে সঙ্গে কাঁচা হলুদের তীব্র গন্ধ নাকে এসে লাগলো। ঈশানের নাক কুঁচকে উঠল। আর বুঝতে একটু বাকি রইল না, এই দুর্দর্শ মেয়েটা একটু আগে সুযোগ বুঝে তার গায়ে হলুদ লেগেছে। মুহূর্তের মধ্যে ঈশানের রাগ চড়চড় করে বেড়ে গেল। যখন তখন সবার সামনে এসে ফাজলামি করার মানে কি? সে ঝাটকা দিয়ে শুভ্রার হাত ছেড়ে দিল। তারপর চরম বিরক্তিতে তার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, সবার সামনে অমন ফাজলামি করার মানে কি শুভ্রা? হোয়াট ইজ দিস ননসেন্স? এখন সবাই আমাদের নিয়ে কী ভাবছে? শুভ্রা, তুমি এখনও ছোট নও যে তোমার মাথায় মিনিমাম কমন সেন্স থাকবে না। যেমন আচমকা ধমকে ভেতরে ভেতরে কেঁপে উঠল শুভ্রা। চারপাশের মানুষের সামনে নিজেকে বড্ড অসহায় লাগলো তার। সে অপরাধীর মতো মাথা নিচু করে ধরা গলায় বলল, সরি ঈশান ভাইয়া, আই অ্যাম রিয়ালি সরি। ঈশান তার কথায় একটুও শান্ত হলো না, বরং আরও রেগে গিয়ে বলল, রাখো তোমার সরি, জাস্ট শাট আপ। তুমি যেখানে সেখানে গিয়ে আমার সাথে ফাজলামি করো। আমাকে কি তোমার জোকার মনে হয় যে যা ইচ্ছে তাই করবে আমার সাথে? শুভ্রা এবার আর পাল্টা কিছু বলার সাহস পেল না, কিন্তু ঈশানের এই রুট কথাগুলো তীরের মতো এসে তার বুকে বিঁধল। সে তো জাস্ট একটু মজা করেছিল, বেশি কিছু তো করেনি। এত সবার সামনে এইভাবে অপমান করে কথা বলার কী আছে?
প্রচণ্ড একটা অভিমানী দলা পাকিয়ে এলো তার গলায়। ঈশান পুনরায় ধমকে শুরু বলল, তোমাকে আমি সাফ জানিয়ে দিচ্ছি, শুভ্রা নেক্সট টাইম আমার সাথে এমন দুষ্টুমি করবেন না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, মনে থাকবে। শুভ্রা তার চোখের কোণে জমে ওঠা জলটুকু আড়াল করার জন্য ঠোঁট কামড়ে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করলো। সে কোনো মতে হ্যাঁ সুযোগ মাথা নাড়ল। ঈশান তার মুখ থেকে জবাব শোনার জন্য আবার জোর দিয়ে বলল, আই সেড, মনে থাকবে। শুভ্রা হ্যাঁ সুযোগ মাথা নেড়ে বসা গলাতেই কোনো মতে বলল, মনে থাকবে। এবার সত্যি বলছি ঈশান ভাইয়া, আর দুষ্টিমি করবো না আপনার সাথে, আর কোনোদিন ফাজলামি করবো না। আজকের জন্য আমাকে মাফ করে দিন। বলে শুভ্রা চোখের জল আড়াল করতে একদৌড়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। ঈশান তার চলে যাওয়ার পথের দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এক মুহূর্তের জন্য তার মনে হলো একটু কি বেশি বলে ফেলল সে মেয়েটাকে। এতটা রুট না হলেও তো চলতো, কিন্তু পরক্ষণে সে নরম ভাবটা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজেকে শক্ত করে বলল, যা করেছে ও, তার জন্য এই ভোকাটুকুও প্রাপ্য ছিল। বেশি মাথায় তুললে পরে আর সামলাতে যাবে না। রাত 12টা, গায়ে হলুদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। নাচ গান শেষ করে আমোদে মানুষগুলো এখন ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়েছে। হৃদিকে হলুদ মাখাতে মাখাতে একদম ভূত বানিয়ে ছেড়েছে সবাই। অন্যদিকে হৃদির বাড়ির সামনে ছটফট করতে করতে পায়চারি করছে শুভ্র। তখন হৃদিকে ভিডিও কলে দেখার পর থেকে সে নিজেকে আর কোনোভাবেই ধরে রাখতে পারছিল না। মনের ভেতর এমন এক ব্যাকুলতা তৈরি হয়েছে যে এখন যদি সে হৃদির কাছে না যেতে পারে তবে ছটফট করতে করতে তার দমই আটকে যাবে। কিন্তু এত দূরে ছুটে এসেও কোনো লাভ হচ্ছে না। রাস্তা দিয়ে একের পর এক মানুষ অনবরত আসা যাওয়া করছে। পরিচিত কেউ দেখে ফেলার ভয়ে শুভ্র মুখে মাস্ক পরে কানে ফোন চেপে ধরে একা একা কথা বলার অভিনয় করছে। দূর থেকে কেউ তাকালেই সে এমন ভাব করছে যেন খুব জরুরি কোনো ব্যবসায়ী আলাপ চলছে। কারণ এই মাঝরাতে কনের বাড়ির সামনেভাবে চোরের মতো ধরা পড়তে গেলে লজ্জায় আর কাউকে মুখ দেখাতে পারবে না সে। এভাবে বেশ কিছুক্ষণ পায়চারি করার পর সে বুঝতে পারল তাকে অন্য কিছু একটা করতে হবে। এভাবে দাঁড়িয়ে থাকলে কোনো কাজ হবে না, কারণ সারা রাতের ঘুমের আনাগোনা একটুও কমবে না বলে মনে হয় না। কোনো উপায় না দেখে সে পকেটে ফোন বের করে দ্রুত রিপাতে একটা মেসেজ পাঠালো, কোথায় তুই? কিছুক্ষণের মধ্যে ওপাশ থেকে রিপাতের রিপ্লাই ভেসে উঠল স্ক্রিনে, হি হি, তোর বইয়ের সাথে সেলফি তুলছি, কী যে মিষ্টি লাগছে রে ওকে দেখতে। মেসেজটা দেখে শুভ্র বুকের ভেতরটা ঈর্ষায় আগুনে জ্বলে উঠল। সে দাঁতের দাঁত চেপে বলল, ফাজলামে বন্ধ কর, সোজা বাড়ির মেন গেটের দিকে আয়। ওপাশ থেকে রিপাত বেশ অবাক হয়ে রিপ্লাই দিল, রে গেটে কি আছে, হঠাৎ গেটে ডাকছিস কেন? পরক্ষণে রিপাতের মাথার বুদ্ধিটা খেললো। শুভ্রা পাগলামের ইতিহাস তার জানা। সে চমকে উঠে আর মেসেজ পাঠালো, 1 মিনিট, কোনোভাবে তুই এখানে এসে পড়লি না তো? সত্যি করে বল, তুই কি গেটের বাইরে দাঁড়িয়ে আছিস? শুভ্র মেসেজ পাঠালো, হ্যাঁ, এখন বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গেটের বাইরে আয়। মেসেজটা দেখেই রিপাত হাসিতে ফেটে পড়ল। এক গাদা হাসির ইমোজি পাঠিয়ে শুভ্রকে খেপানোর জন্য লিখলো, স্যার স্যার শালা, আর একটা মাত্র রাত বইয়ের জন্য অপেক্ষা করতে পারলি না? তুই তো একটা কন্ট্রোললেস। তোর এই রূপ তো আমার জানা ছিল না রে। রিপাতের মন ঠাট্টা দেখে শুভ্র মেজাজ একদম সপ্তম আকাশে চড়ে গেল। সে দাঁতের দাঁত চেপে চরম ক্ষোভ নিয়ে মেসেজ করলো, ফাজলামি করলে একটা থাপ্পড় দিয়ে চিবুকের সবকটা দাঁত ফেলে দেবো। তোকে যা বলছি ভালোই ভালোই 2 মিনিটের মধ্যে গেটের সামনে আয় বলছি। অন্যদিকে বাড়ির সামনের রাস্তায় তখন অন্যরকম এক আমেজ। হলুদ মাখা রিদিকে মাঝখানে বসিয়ে দুই পাশে মিহি আর পাখি মিলে একের পর এক ছবি তুলল। শুভ্রা মনটা ভালো নেই। ঈশানের বকা খেয়ে তার ভেতরটা এখনও ভারী হয়ে আছে, তাই সে ছবি তুলে একদমই চাইছেই না। কিন্তু পাখি আর মিহি নাছোড়বান্দা, তার জোর করে টেনে হিঁচড়ে শুভ্রাকে নিয়ে গেল। বিভিন্ন স্টাইলের পোজে দাঁড় করাচ্ছে। ওদের এই সুন্দর মুহূর্তগুলো ডিএলএসআর ক্যামেরা দিয়ে ফ্রেমবন্দি করলো তুর্য। আর তার ঠিক পাশে পকেটে হাত গুটিয়ে চুপচাপ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে ঈশান। বেশ কয়েকটা চমৎকার ছবি তোলার পর রিফাত গুটি গুটি পায়ে তুর্যর কাছে এগিয়ে এলো। সে তুর্যর কাঁধে হাত দিয়ে শুভ্রার গেটের বাইরে দাঁড়িয়ে থাকার পুরো ঘটনাটা ফিসফিস করে বলল। কথা বলা মাত্রই তুর্য নিজের হাসির বেগ আর চেপে রাখতে পারল না। সে হাতের দামি ক্যামেরাটা প্রায় ফেলেই দিয়েছিল। কোনো মতে সেটা সামনে নিয়ে উঠান কাঁপিয়ে হো হো করে হেসে উঠল। তুর্যের এই আকস্মিক আর অদ্ভুত হাসি দেখে পাখি পুরো অবাক হয়ে গেল। সে ভুরু কুঁচকে কৌতূহলী গলায় বলল, কী ব্যাপার, আপনি হঠাৎ এইভাবে হাসছেন কেন? কোনো জোকস মনে পড়েছে নাকি?
তুজো নিজের হাসি থামানোর আপ্রাণ চেষ্টা করতে করতে রিদির দিকে তাকালো। তারপর বেশ মজা নিয়ে বলল, দিদি ভাত খাইছো? শরীর টরীর ঠিক আছে তো তোমার? গায়ে হলুদের এই জমজমাট আসরে তুর্যের মুখে হঠাৎ এমন অদ্ভুত আর অপ্রাসঙ্গিক প্রশ্ন শুনে রিদি পুরোপুরি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে গাল থেকে হলুদ মাখা টিস্যুটা দিয়ে মুছতে মুছতে অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে ভাইয়া? হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? সে গাল থেকে হলুদ মাখা টিস্যুটা দিয়ে মুছতে মুছতে অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে ভাইয়া? হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? রিফাত আর কোনো লুকোচাপা না রেখে মুচকি এসে বলল, কারণ এখন তোমাকে খুব বড় একটা বাঘ সামলাতে হবে, আর সেটা পরে নয়, এই মুহূর্তে এখনই। দিদি বড় বড় চোখ করে রিফাতের দিকে তাকিয়ে রইল। তাদের এই রহস্যময় কথার মাথা মুন্ডু সে কিছুই বুঝতে পারছে না। এদিকে তুর্য আর দেরি না করে ঈশানের একদম কানের কাছে গিয়ে শুভ্র পাগলামির কথাটা বলল। মুহূর্তের মধ্যে ঈশানের মুখে সে গম্ভীর ভাবটা কেটে গেল এবং সে মুচকি হেসে ফেলল। তার গভীর বস সে নিজের হবু বউয়ের জন্য মাঝরাতে মাস্ক পরে চোরের মতো গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে পারে, এটা সত্যি তার ধারণার বাইরে ছিল। তুর্য নিজের হাসি কোনো মতে চেপে রেখে ঈশানের হাতে ক্যামেরাটা বাড়িয়ে দিয়ে বলল, ঈশান, তুমি ছবিগুলো একটু তুলে দাও, আমি আর রিফাত গেট থেকে একটু ঘুরে আসছি, বাঘটাকে তো খাঁচায় পড়তে হবে। এই বলে তুর্য আর রিফাত হাসাহাসি করতে করতে একে অপরের গলা ধরাধরি করে গেটের দিকে চলে গেল। ঈশান ওদের রেখে যাওয়ার ক্যামেরাটা হাতে তুলে নিল এবং বাকিদের ছবি তুলে দিতে লাগলো। নিখুঁত অ্যাঙ্গেল আর চমৎকার লাইটিংয়ের সেন্স দিয়ে তুর্য থেকে সুন্দর করে একটার পর একটা ছবি ক্লিক করতে লাগলো ঈশান। বেশ আনন্দ করে এক এক করে নিজেদের সিঙ্গেল ছবি তুলতে লাগলো। সবশেষে যখন শুভ্রা ছবি তোলার পালা এলো, তখন সে মুখটা একটু ঘোমরা করে মলিন গলায় বলল, আমি তুলবো না, তোরাই তোল, আমার ভালো লাগছে না। কিন্তু পাখি আর মিহিয়া কোনো কথাই শুনলই না। তারা তুমুল জোরাজুরি করে শুরু করে দিল এবং এ প্রকার বাধ্য হয়ে শুভ্রা ক্যামেরার সামনে নিজের পোজ দেয়। ঈশান খুব সাবধানে ফ্রেমিং ঠিক করে যেন মাটিতে হাঁটু গেড়ে বসলো। তারপর ক্যামেরাটা চোখের সামনে ধরে শুভ্রার উপর ফোকাস দিয়ে ছবিটা তুলতে ফেললো। ছবিটা তোলার পর ক্যামেরার ডিজিটাল স্ক্রিনে শুভ্রা সে পোস্টটা ভেসে উঠতেই এক মুহূর্তের জন্য ঈশানের হৃদস্পন্দন যেন থমকে গেল। শুভ্রা তার চোখ দুটো হালকা বন্ধ করে মুখটা এক সাইড করে এক অদ্ভুত মায়াবী পোজ দিয়ে রেখেছে। ঈশান নিজেও জানে না যে সে কতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো ক্যামেরার স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। শুভ্রা সে নিষ্পাপ আর অভিমানী মুখটা যেন তাকে এক নিমিষে এক অন্য দুনিয়ায় নিয়ে গিয়েছিল। শেষমেশ ঈশানের ঘোর ভাঙল পাখির ডাকে। কী হলো ভাইয়া, ছবি কি তোলা হয়নি? আপনি তো দেখছি একদম স্ট্যাচুর মতো বসে আছেন। পাখির কথা ঈশান চমকে উঠে নিজের গভীর ঘোর থেকে বাস্তবে ফিরে এলো। সে কিছুটা অপ্রস্তুত হয়ে নিজেকে সামনে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হয়েছে। তারপর সে শুভ্র আরও কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিল। যদি এবার তার নিজের মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। এরই মধ্যে হঠাৎ ঈশানের পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। ঈশান পকেট থেকে ফোনটা বের করে দেখলো রিফাত একটা মেসেজ পাঠিয়েছে। মেসেজে রিফাত তাকে এখনই জরুরি ভিত্তিতে গেটের কাছে যেতে বলেছে। ঈশান আর দেরি না করে পাখির হাতে ক্যামেরাটা বুঝিয়ে দিল। তারপর ধীর পায়ে হাঁটতে হাঁটতে কৌতূহল নিয়ে গেটের দিকে চলে আসলো। গেটের কাছে আসতে ঈশান দেখলো শুভ্রর আগে কোমরে হাত দিয়ে ফুঁসছে, আর তুর্য রিফাত চরম মজা পেয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ঈশানকে দেখে আমাদের তুর্য আর নিজের হাসি চেপে রাখতে না পেরে বলল, ঈশান, তোমার বসকে দয়া করে ভেতরে নিয়ে যাও, শালা কখন থেকে এখানে এসে ঘুরঘুর করছে, অথচ ভয়ে ভেতরে ঢুকতেই পারছে না। শুভ্র চোখ দুটো বড় বড় করে দাঁত কিরমির করে তুর্য দিকে তাকালো। তার এই করুণ দশা দেখে ঈশান নিজের ভেতরে হাসিটা কোনো মতে চেপে শুভ্রের দিকে তাকিয়ে বিনীত সুরে বলল, চলেন বস, আপনাকে ভেতরে নিয়ে যাই। শুভ্রর আগে ফুঁসতে ফুঁসতে সবার উদ্দেশ্যে দাঁতের দাঁত চেপে চরম ক্ষোভ নিয়ে বলল, ফাক ইউ অন। শুভ্রের মুখ থেকে এমন গালি শুনে তুর্য আর রিফাত এবার হল্লা শুরু করে হো হো করে হেসে দিল। তাদের সাথে সাথে ঈশানও আর নিজের গাম্ভীর্য ধরে রাখতে পারল না। সেও এক পায়ে মুখ ফিরিয়ে মিটমিটিয়ে হাসতে লাগলো। বন্ধুদের এমন পাত্তা না দেওয়ার ভাব দেখে শুভ্রর মাথাটা একদম গরম হয়ে গেল। সে রাগে হনন করে এগিয়ে এসে এক ঝাটকায় তুর্য আর রিফাতের দুজনের গলা শক্ত করে জড়িয়ে ধরল, যেন একই ফাঁসি দিয়ে দেবে। তারপর তাদের দুজনের কানের কাছে মুখ নিয়ে চরম আক্রোশে ফিসফিস করে বলল, শালা, আমি এখানে নিজের বই দেখার জন্য জানোয়ারের মতো ছটপট করছি, আর তোরা ফ্রেন্ড হয়ে এই অবস্থা নিয়ে তামাশা করছিস?
তোদের আমি সাফ জানিয়ে দিচ্ছি, এই মুহূর্তে যদি তোরা আমাকে কোনোভাবে রিদির কাছে যাওয়ার ব্যবস্থা না দিস, তবে কসম খোদার তোদের দুই শালার প্যান্ট খুলে আমি এই মেইন গেটের উপর পতাকা বানিয়ে ঝুলিয়ে রাখবো। তুর্য শুভ্রের এই ফাঁসির মতো শব্দ হাতের বাঁধন থেকে কোনো মতে ছাড়া পাওয়ার জন্য জান প্রাণ দিয়ে ছটফট করতে লাগলো। দম আটকে যাওয়ার ভান করে সে বিষম খেতে খেতে বলল, উফ শালা ছাড় বলছি। তোর শ্বশুরের কি কাপড়ের এতই অকাল পড়েছে যে আমাদের প্যান্ট খুলে খাওয়াবে? ওদের এই কাণ্ড দেখে ঈশান এবার আর হাসির বেগ ধরে রাখতে পারল না। সে পেট চেপে ধরে হাসতে হাসতে রিফাত আর তুর্যর দিকে তাকিয়ে বলল, আরে তুর্য ভাই, আপনারা শুধু প্যান্টের চিন্তা করছেন কেন? বিয়ের বাড়ি রান্নাবান্নার ব্যাপার তো। বাবুর্চিদের যখন বড় বড় ডেক আর রান্নার গরম আইটেম চুলা থেকে আমাদের কাপড়ের অভাব পড়বে, তখন কাপড় খুলতে আর দূরে যাওয়া লাগবে না। আপনাদের প্যান্টের সাথে সাথে ওই আন্ডারওয়ার্ডগুলো দিয়েই না হয় বাবুর্চিরা গরম পাতিল নামিয়ে নেবে। এক ঢিলে দুই পাখি, কি বলেন বস? ঈশানের মুখ থেকে এই কথা শুনে তুর্য আর রিফাত যেন একদম হাঁ বনে গেল। তারা হাঁ করে ঈশানের দিকে তাকিয়ে রইল, মুখ গুজিয়ে পাল্টা কিছু একটা বলতে যাবে, তার আগেই শুভ্র এবার বেশ সিরিয়াস হয়ে দুজনকে এক ঝাটকায় ছেড়ে দিয়ে বলো, দেখ আমার এখন ফাজলামি করতে ভালো লাগছে না। তোরা আগে আমাকে একটা কাজের আইডিয়া দে, কিভাবে আমি এখন সবার চোখ ফাঁকি দিয়ে ভেতরে যাব। রিফা শুভ্রর হাতে চিপে দুমড়ে মুছতে যাওয়ায় নিজের দামি পাঞ্জাবির কলারটা কোনো মতে টেনে টুনে ঠিক করতে করতে বিরক্ত হয়ে বলল, শালা আর একটা মাত্র রাত, তুই কন্ট্রোল করতে পারছিস না? আজকের এই রাতটা তো শুধু মাঝখানে, কাল রাতে তুই একদম বাসর ঘরে ওকে পেয়ে যাবি, তখন সারা রাত দেখিস। এখন ওই মাঝরাতে চোরের মতো ভেতরে যাওয়ার কি দরকার? শুভ্র এবার আর এক বিন্দু হালকা মেজাজ নেই। সে একদম গম্ভীর হয়ে নিজের প্যান্টের পকেটে দুহাত ঢুকে তুর্য আর রিফাতের দিকে সোজা তাকালো। তার চোখের দৃষ্টি এখন এক চরম হুমকি। সে ঠান্ডা কিন্তু থমথমে গলায় বলল, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তোরা আমাকে ভেতরে যাওয়ার কোনো জেনুইন আইডিয়া না দিস, তাহলে কিন্তু আমি যা বলেছি ঠিক তাই করব। তোদের দুজনের স্বাদের প্যান্ট থাকবে ওই বিয়ের মেন গেটের সামনে ঝুলানো, আর আন্ডারওয়ার্ডগুলো চলে যাবে বাবুর্চিতে গরম পাতিল নামানোর কাজে। এবার তোরা ভেবে দেখ কী করবি। 1, 2। শুভ্র 3 বলার আগেই তুর্য এক প্রকার আঁতকে উঠে লাফিয়ে বলো, থাম ভাই থাম, আর গুনতে হবে না, একটা বুদ্ধি পাইছি, তোকে পেছনের দিক দিয়ে ভেতরে যেতে হবে। ঈশান একটু অবাক হয়ে পেছনের রাস্তার কথা চিন্তা করে বলো, পেছনে তো বিশাল বড় দেওয়াল, ওদিকটা দিয়ে কিভাবে যাবে? রিফাত পাঞ্জাবিটার সামনে নিয়ে বলল, তাছাড়া আর কোনো রাস্তা খোলা নেই, কারণ সামনের দিকে এখনো অনেক মানুষ গিজগিজ করছে। শুভ্র এখন মেন গেট দিয়ে ঢুকতে গেলে কেউ না কেউ চিনে ফেলবে। শুভ্র আর এক মুহূর্ত কথা না বাড়িয়ে সে সরাসরি হুকুমের সুরে বলল, চল আমার সাথে। যেই কথা সেই কাজ, 4 জন মিলে চোরের মতো চুপি চুপি রিদিদের বাড়ির একদম পেছনে চলে আসলো। সেখানে সে দাঁড়াতেই দেখতে পেল বিশাল উসল দেওয়াল দাঁড়িয়ে আছে। রিদির কাছে পৌঁছাতে হলে এই দেওয়াল টপকাতে হবে শুভ্রকে। শুভ্র আর কোনো দ্বিধা না করে শার্টের হাতার দুটো কুইন পর্যন্ত ভালো করে গোছাতে লাগলো। তার এই রণ প্রস্তুতি আর দেওয়াল টপকানো মারমুখী ভাব দেখে রিফাত বিড়বিড় করে বলে উঠল। রিফাত আবার টুকটাক করে কপালে হাত দিয়ে বলল, ভাই তুই কি আজকে মেয়েটাকে একদম মেরেই ফেলবি? যেখানে শার্টের হাতা গুটিয়ে নিজেকে তৈরি করছিস, দেখেই তোমার বুক কাঁপছে। তুর্য তখন পকেট থেকে ফোন বের করে দ্রুত কাউকে একটা মেসেজ টাইপ করতে করতে বলল, এখনই অসুস্থ হওয়ার জন্য তৈরি হতে বলো, বেশি দেরি করলে আর চলবে না। শুভ অবশ্য আর কোনো কথা কানে তুলছিল না, তার পুরো ধ্যান জ্ঞান তখনই দেওয়ালের উপরে। সে এক পা পিছিয়ে গিয়ে সে একটা লাফ দিল এবং দেওয়ালের উপরে অংশটা ধরার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু দেওয়ালটা বেশ উঁচুই ছিল, যার কারণে তার হাত ফসকে বারবার নিচে পড়ে যাচ্ছিল। কিছুতে দেওয়ালে কার্নিশ নাগাল না পেয়ে সে চরম রাগে আর বিরক্তিতে নিজের মনে বের করে একটা গালি দিয়ে উঠল, বাল, এই শাওয়ার দেওয়ালটা তো উঁচু করে দিয়েছে কেন? অনেক চেষ্টা করেও দেওয়ালের মাথাটা কোনো মতে ছুঁতে না পেরে কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। সে হাঁপাতে হাঁপাতে চরম বিরক্ত হয়ে ঈশানদের দিকে তাকালো। তাদের এভাবে হাত গুটিয়ে তামাশা দেখে মাথাটা আর ঠিক রইল না। সে ফুঁসে উঠে বলল, হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার না দেখে আমাকে একটু সাহায্য কর। শুভ্রের এমন অবস্থা আর ক্রুদ্ধ চেহারা দেখে তুর্য, রিফাত আর ঈশান এগিয়ে এলো। তুর্য বলল,
আচ্ছা খাড়া, তোরে আমরা আজকে বাসায় দিতেছি। যেই কথা সেই কাজ। ঈশানা তুর্য দুপাশ থেকে শুভ্র দুই পা শক্ত করে ধরলো, আর রিবাত পেছন থেকে শুভ্র কোমর ধরে ধাক্কা দিতে লাগলো। তিনজন মিলে পুরো গায়ে জোর দিয়ে শুভ্রকে আস্তে আস্তে দেওয়ালে দিকে তুলতে শুরু করলো। শুভ্র তখন দু হাত বাড়িয়ে দেওয়ালে কানিজটা ছোঁয়ার আপ্রাণ চেষ্টা করছে। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু শুভ্র যখন একদম মাঝপথে, তখনই ঘটলো বিপত্তি। রিপা শুভ্র কোমর ঠেলতে ঠেলতে হঠাৎ তুর্য দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, ওরে বাবারে দোস্ত, এই শালা শুভ্র যে রাকুশে ওজনে, এই যে ভারী শরীর, বাসুরাতে রিদি বেচারির ওপর এই জলহস্তিটা পড়লে তো মেয়েটা একদম চ্যাপ্টা হয়ে আলু ভর্তা হয়ে যাবে। এর পরের দিন সকাল তো রিদিকে সোজা অর্থোপেডিক্স হসপিটালে নিয়ে প্লাস্টার করা লাগবে। কথাটি শোনা মাত্র তুর্যের মুখের ভেতরে হাসিটা বাঁধ ভেঙে বেরিয়ে এলো। শোনার মাত্র তুর্যের মুখের ভেতরে হাসিটা বাঁধ ভেঙে বেরিয়ে গেল। সে হো হো করে হেসে উঠল। আর তুর্যকে এভাবে হাসতে দেখে রিপাত নিজেও নিজের হাসি ধরে রাখতে পারল না। সেও খিলখিল করে হেসে উঠল। ঈশানু আর নিজের পেশাদারিত্ব বজায় রাখতে পারল না। তারও হাসির চোট কানের কাছে চলে গেল। হাসির চোটে তিনজনের হাত পায়ের সমস্ত শক্তি যেন এক মুহূর্তে ফুরিয়ে এলো। তাদের শরীর কাঁপতে লাগলো। তারা শুভ্রকে ওপরের দিকে ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলল। শুভ্র বুঝতে পারল যে এই তিন হারামজাদা এখন তাকে মাঝপথেই ছেড়ে দেবে এবং সে নিচে পড়ে কোমরটা ভাঙবে। শুভ্র একদম শেষ মুহূর্তে নিজের সমস্ত শক্তি এক জায়গায় করে বাতাসে একটা ঝাঁকুনি দিল। তিনজনে যখন হাসতে হাসতে তাকে প্রায় ছেড়েই দিয়েছিল, ঠিক তখনই শুভ্র চিতাবাঘের মতো একটা লাফ দিয়ে দেওয়ালের একদম কর্নারটায় শক্ত করে ধরে এলো। অন্যদিকে শুভ্রকে ছেড়ে দেওয়ার সাথে সাথে তুর্য, রিফাত আর ঈশান হাসির চোটে ভারসাম্য হারিয়ে একজন আরেকজনের উপর ধপাস করে পড়ে গেল। রাতে নিস্তব্ধতা ভেঙে তারা তিনজনই মাটিতে শুয়ে হাসতে হাসতে একদম গোড়াগড়ি খেতে লাগলো। রিফাত হাসতে হাসতে পেটে হাত দিয়ে বলল, আল্লাহ রে, আমার পেটের নাড়িভুড়ি ছিঁড়ে গেল রে। শুভ্র দেওয়ালের উপর ঝুলে থেকে নিজে তাকালো। বন্ধুদের এই হাল দেখে সে এক চরম হিংস্র দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে মনে মনে বলল, এদের আমি পরে দেখে নেব। তারপর সে নিজের দু হাতে জোরে শরীরটা টেনে দেওয়ালের উপর তুলল এবং রিদির বাড়ির ভেতর দিকে টপকাতে শুরু করলো। ক্লান্ত শরীরে নিজের রুমে এসে ঢুকলো রিদি। শরীরটার এক মুহূর্ত চলছে না, যেন এখনই ভেঙে পড়বে। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই সে নিজে চমকে উঠল। সারা মুখ থোকা থোকা হলুদ লেগে আছে। নিজেকে ভালো করে দেখে ফিসফিস করে বলল, মা গো, দেখতে একদম পেতনির মতো লাগছে। সে আর দেরি না করে ড্রেসিং টেবিলে থেকে দুটো টিস্যু পেপার নিয়ে মুখগুলো হলুদগুলো ঘষে ঘষে মুছতে লাগলো। রুমের এই নিস্তব্ধতা কাঁপিয়ে রিদি আপন মনে গুনগুন করে গান গেয়ে উঠল। পরের লাইনটা গাওয়ার আগে আচমকা এক ঝোড়ো বাতাসে বেগে একটা চেনা পুরুষলীলা কণ্ঠস্বর তার কানের কাছে ভেসে এলো, ওহ আমার বুলবুলি সোনার ময়না রে। চমকে উঠল রিদি, ভয়ে গায়ের লোম খাড়া হয়ে গেল তার। সে সাথে সাথে পেছন ফিরে তাকালো, আর তাকানো মাত্রই তার চোখ দুটো চড়ক গাছ। দুই হাত বুকের উপর ভাঁজ করে রুমের দরজা বন্ধ করে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে খোদ শুভ্র। তার ঠোঁটে কোন একচিলতে বাঁকা হাসি। এই মাঝরাতে নিজের ঘরে হুট করে শুভ্রকে এভাবে দেখে হৃদে যেন আস্ত একটা ভূত দেখলো। সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল। শুভ্র আর এক সেকেন্ডের সময় নষ্ট করলো না। সে শিকারি এগুলির মধ্যে এক ছুটকে চলে এসে নিজের দু হাত দিয়ে হৃদির মুখটা শক্ত করে চেপে ধরল। তারপর চারপাশটা একবার দেখে নিয়ে ফিসফিস করে ধমকে উঠল, স্টুপিড, চিল্লাছিস কেন? পুরো বাড়ির মানুষকে জাগাবি নাকি? হৃদি তখন আতঙ্কে ছটফট করছে। শুভ্র হাতে নিষে তার মুখ থেকে শুধু অস্পষ্ট শব্দ বেরালো, শুভ্র আস্ত করে তার হাতটা সরিয়ে নিল। হৃদি বড় বড় শ্বাস নিতে নিতে সাথে সাথে জেরা করার ভঙ্গিতে বলল, শুভ্র আস্ত করে তার হাতটা সরিয়ে নিল। হৃদি বড় বড় শ্বাস নিয়ে সাথে সাথে জেরা করার ভঙ্গিতে বলল, আপনি আপনি মাঝরাতে এখানে কিভাবে এলেন? শুভ্র একটা হালকা দেবদূতের মতো হাসলো। তারপর হৃদির কানের কাছে এসে ঠাট্টার স্বরে বলল, ল্যাপটা দিয়ে সরাসরি তোর ছাদে বেয়ে চলে এসেছি। দিদি রেগে গিয়ে বলল, ফাজলামি করছেন আমার সাথে? শুভ্র চোখের দুষ্ট ইশারায় দুষ্টুমি ফুটিয়ে তুলে বলল, তো প্রেম করছে। হৃদি মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, অসভ্য একটা। অসভ্যনামি তো এখনো করিই নাই, এখন করবো। আয় প্রেম করি। মুখটা ঘুরিয়ে নিয়ে বলো, অসভ্য একটা। অসভ্যতা এখনো করি নাই, এখন করব। আয় প্রেম করি। কথাটা শেষ হতে না হতে শুভ্র কোনো সুযোগ না দিয়ে এক ঝটকে হৃদিকে কোলে তুলে নিল।
আকস্মিক এই কাণ্ডে রীতি পড়ে যাওয়ার ভয়ে বাধ্য হয়ে নিজের 2 হাত দিয়ে শুভ্রর গলা করে জড়িয়ে ধরল। তারপর শুভ্রর বুকের ওপর হাত দিয়ে ধাক্কা মারতে মারতে ফিসফিস করে ব্যাকুল গলায় বলল, কি করছেন কি? নামান আমাকে। আর আপনি প্লিজ এখান থেকে চলে যান, কেউ দেখে ফেলবে। শুভ্র রীতিকে কোলে নিয়ে ধীর পায়ে বিছানা দিকে এগোতে এগোতে বেশ ভাব নিয়ে বলল, আই ডোন্ট কেয়ার। বলে শুভ্র হৃদিকে নিয়ে বিছানায় চলে আসলো। সে অত্যন্ত আলতো করে হৃদিকে বিছানায় শুয়ে দিল। তারপর কোনো সুযোগ না দিয়ে নিজের মুখটা নামিয়ে হৃদির হলুদ মাখা নরম গালের সাথে নিজের গালটা গাঢ়ভাবে মেখে দিল। শুভ্রের এমন হুট করে গা ঘেঁষে আসা আর গাল লিপটানো ভালোবাসায় হৃদির লজ্জায় আর আবেশে তার চোখ জোড়া শক্ত করে বন্ধ করে ফেলল। শুভ্র হৃদির শরীরের ওপর আছোয়া হয়ে এক হাত দিয়ে তার চিবুকটা শুয়ে দিল। হৃদি সেই লজ্জায় রাঙা মুখের দিকে তাকিয়ে তীব্র আকুলতায় বলল, বিশ্বাস কর হৃদি, তুই আমাকে পুরো পাগল করে দিয়েছিস। আজ তোকে ভিডিও কল দেখার পর থেকে নিজেকে কোনোভাবেই আর ধরে রাখতে পারছিলাম না। তোর এই রূপ, ভালোবাসার টানে আমি আর 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছুটে এসেছি। রোহিণীশ। কথাটা শুনে হৃদি ধীরলয়ে চোখ খুলল। তার কপালে হালকা ভাঁজ পড়ল। সে খানিক ভুরু কুঁচকে কৌতূহলী বলে জিজ্ঞেস করলো, রোহিণীশ? এই রোহিণীশ আবার কে? ভূগোল ভুলানো হাসিতে মায়াবী হাসিটা দিল। তারপর হৃদি নরম গালে নিজের আঙ্গুল দিয়ে আলতো করে সুড়সুড়ি দিতে দিতে গভীর চোখে তাকিয়ে বলল, রোহিণীশ একটা নাম যার অর্থ হলো চাঁদ। আর তুই আমার কাছে ঠিক ওই আকাশের চাঁদের মতো সুন্দর, যার আলো ছাড়া আমার পুরো জীবনটাই অন্ধকার। মুগ্ধ নয়নে শুভ্র দিকে তাকিয়েই রইল হৃদি। এই মানুষটা দিন দিন তাকে এমন এক মায়ায় বাধা ফেলেছে যে সে প্রতিটি মুহূর্তে তার প্রেমে আরও বেশি করে পড়ে যাচ্ছে। হৃদির এমন অপলক ও আকুতি চাহনি দেখে শুভ্র চোখের চাহনি বদলে গেল। সে হৃদির মুখে আরও কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, এভাবে তাকাস না হৃদি, এভাবে তাকালে অন্য কিছু করতে ইচ্ছে করে। হৃদি যেন এক ঘোরের মধ্যে চলে গেছে। সে শুভ্র চোখের দিকে তাকিয়ে মায়া জড়ানো গলায় জিজ্ঞেস করো, কি করতে ইচ্ছে করে? কি করতে ইচ্ছে করে? কথাগুলো শেষ করে শুভ্র বালিশের পাশ থেকে নিজের ফোনটা নিয়ে টাইম দেখলো। স্ক্রিনে ভেসে উঠলো রাত 2টা 40। এতক্ষণে নিশ্চয়ই হৃদির বাড়ির মেহমান আর আত্মীয় স্বজনরা যে যার রুমে চলে গেছে এবং পুরো বাড়িটা নিঝুম হয়ে এসেছে। শুভ্র আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা ঠিক মনে করলো না। সে বিড়ালের মতো নিঃশব্দ পায়ে হেঁটে ব্যালকনিতে এসে দাঁড়ালো। তারপর চারপাশটা একবার দেখে নিয়ে পায়ে বেয়ে অত্যন্ত সাবধানে তরতরিয়ে নিচে নেমে এলো। নিচে নেমে মেন গেটের দিকে এগোতে দেখলো রাতের দারোয়ান বেটা চেয়ারে বসে ঝিমোচ্ছে। শুভ্র আলতো করে একটু কেশে তার দৃষ্টি আকর্ষণ করলো এবং কোনো কথা না বাড়িয়ে দারোয়ানের হাতে কিছু কড়কড়ে টাকার নোট গুঁজে দিল। মাঝরাতে এমন বকশিস পেয়ে দারোয়ানের চোখের ঘুম এক নিমেষে উধাও হয়ে গেল। সে খুশিতে গদগদ হয়ে দাঁত কেলিয়ে একটা সেলুট ঠুকলো এবং গেটের তালাটা খুলে দিল। শুভ্র এক বুক প্রশান্তের উন্মাদনা নিয়ে মাঝরাতের ফাঁকা শান্ত রাস্তায় বেরিয়ে গেল। 20 মিনিটের মধ্যে বাইক চালিয়ে সোজা বাড়ির সামনে এসে থামলো শুভ্র। গাড়ির বিকট শব্দে দারোয়ান তড়িঘড়ি করে দৌড়ে এসে গেট খুলে দিল। শুভ্র বাইকটা রেখে হনহন করে বাড়ির ভিতরে ঢুকলো। হলরুমে তখন ঝলমল করে আলো জ্বলছে, যার মানে বাড়ির সবাই এখনো জেগে আছে। শুভ্রকে ভেতরে ঢুকতে দেখে সোহান চৌধুরী বেশ গম্ভীর গলায় বললেন, এত রাতে তোর কিসের কাজ ছিল শুনি? শুভ্র এক সেকেন্ড জন্য দাঁড়ালো না। সে সিঁড়ি দিয়ে তরতরিয়ে উঠতে উঠতে বেশ স্বাভাবিক গলায় বলল, হৃদির কাছে গিয়েছিলাম আব্বু, এতক্ষণ ওর কাছেই ছিলাম, একটু পরে এসে কথা বলছি। বলে শুভ্র নিজের রুমে ঢুকে ধরাম পরে দরজাটা বন্ধ করে দিল। এদিকে হলরুমে বসে থাকা আত্মীয় স্বজনদের সামনে সোহান চৌধুরীর লজ্জায় পুরো লাল হয়ে গেল। আত্মীয় স্বজনদের সামনে সোহান চৌধুরীর লজ্জায় যেন একদম মাটিতে মিশে গেলেন। কতটা নির্লজ্জ আর বেহায়া ছেলে হলে সবার সামনে এমন একটা সত্যি কথা এভাবে শটান বলে দেয়। রুমে ঢুকে শুভ্র আলমারি থেকে একটা তোয়ালি বের করে সোজা ওয়াশরুমে চলে গেল। শার্ট প্যান্ট খুলে কোমরে তোয়ালেটা পেঁচিয়ে সে শাওয়ার ছেড়ে নিল। কিন্তু শাওয়ারের ঠান্ডা পানি পিঠে লাগতেই পুরো পিঠ যেন দাউ দাউ করে জ্বলে উঠল। তীব্র যন্ত্রণায় সে বাথরুমের ভিতর চেঁচিয়ে উঠল, শিট! শুভ তড়িঘড়ি করে পানির কলটা বন্ধ করলো। তারপর ড্রেসিং টেবিলের বড় আয়নাটার সামনে গিয়ে নিজের পিঠটা ঘুরিয়ে তাকাতেই চোখ বড় হয়ে গেল।
শালা শালি আবার বড় বড় কথা, আমাকে নাকি সামলাবে। এক রাতে পিঠে যে অবস্থা বানাই দিছে, ওর কাছে আবার গেলে তো আমারে আর খুঁজেই পাওয়া যাবে না। দেখতে একদম পুঁটি মাছের মতো, অথচ নখের কি ধার। বাপের জন্মে এমন পুঁটি মাছ দেখি নাই। পুরো কোনো মতে শাওয়ার শেষ করে একটা হালকা টি শার্ট আর ট্রাউজার পরে নিচে নেমে আসলো। হলরুমে পা রাখতে দেখলো ড্রয়িং রুমে পুরো চালের হাট বসে আছে। এক কোণায় শুভ্রা, মিহি আর পাখি তিন বান্ধবী মিলে ফিসফিস করে দাঁড়িয়ে কথা বলছে। আরেক কোণা ঈশান, রিফাত আর তুর্য আড্ডা দিচ্ছে। সোফায় বসে তুর্যের বাবা মা, রিফাতের বাবা মা এবং অন্যান্য দূর সম্পর্কে আত্মীয় স্বজন। শুভ্রকে দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে নামতে দেখে সোহান চৌধুরী বেশ গম্ভীর গলায় ডাকলেন, শুভ্র এদিকে আয়। কোনো কথা না বাড়িয়ে চুপচাপ এসে সোফার এক পাশে বসলো। তার বসার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে সে বেশ শান্ত। সোহান চৌধুরী গলাটা একটু ঝেড়ে বললেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শুভ্র। শুভ্র কপালে হালকা ভাঁজ ফুটে জিজ্ঞেস করলো, কিসের সিদ্ধান্ত আপু? সোহান চৌধুরী তুর্যের বাবার দিকে তাকিয়ে একবার হাসলেন, তারপর শুভ্রর দিকে ঘুরিয়েই বললেন, আমি আর তুর্যের বাবা দুজনে মিলে ঠিক করেছি যে তুর্যের সাথে শুভ্রের বিয়ে দেব। আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, তুর্য ছেলে হিসেবে অনেক ভালো আর গোছানো। তাছাড়া ও নিজের বেস্ট ফ্রেন্ড। তাই তুই আমার চেয়ে তুর্যকে অনেক বেশি ভালো করে চিনিস। আশা করি এই বিয়েতে তোর অত্যন্ত কোনো আপত্তি থাকবে না। এক লহমায় পুরো হলরুম যেন এক জীবন্ত বোমা ব্লাস্ট হলো। সোহান চৌধুরীর এই আকস্মিক ঘোষণায় শুভ্রার মাথা যেন আকাশ ভেঙে পড়ল। সে চোখের পলকে একদম পাথরের মতো স্থির হয়ে গেল। তুর্য হা করে সবার দিকে তাকিয়ে আছে। তার নিজের বিয়ের আলাপ উঠেছে, তাও আবার কার সাথে? শুভ্রার সাথে, যাকে সে আজীবন নিজের বোনের নজর ছাড়া অন্য কোনো চোখে দেখারই নামই ছিল না। তবে সবার সাথে বেশি নিথর ও আশার হয়ে গেছে ঈশান। শুভ্রার বিয়ের কথা শোনা মাত্র তার বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। পুরো গলাটা এক নিমিষেই ধরে আসলো। তার শরীর থেকে নড়াচড়া করার মতো সমস্ত শক্তি যেন কেউ এক টানে কেড়ে নিয়েছে। শুভ্রা কিছুক্ষণ চুপচাপ থেকে গভীর চোখে সবার অবস্থা পর্যবেক্ষণ করলো। তারপর সোহান চৌধুরীর উদ্দেশ্যে বেশ গম্ভীর গলায় বলল, তুর্য অনেক ভালো ছেলে, সেটা আমি খুব ভালো করে জানি আব্বু। কিন্তু একটা বিয়ে সফল হয়ে গেলে দুজনের সমান সম্মতি থাকতে হবে। এখন যদি তুর্য আর শুভ্র ওরা দুজনই এই বিয়েতে রাজি থাকে, তাহলে বিন্দুমাত্র কোনো আপত্তি নেই। আমি চোখ বন্ধ করে তুর্যের হাতে আমার বোনকে তুলে দিতে পারবো। শুভ্রের এমন শটান ঘোষণায় হুট করে সবার মুখে চিন্তার ভাঁজ পড়ল। পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেল। তুর্যের বাবা তখন সোফায় সোজা হয়ে বসে তুর্যকে ডাকলেন, তুর্য এদিকে আয় তো বাবা। তুর্য মরা মানুষের মতো ধীর পায়ে আস্তে আস্তে এগিয়ে আসলো। তুর্যের বাবা তার দিকে তাকিয়ে বললেন, তুর্য আমি শুভ্রার সাথে তোর বিয়ে দিতে চাই। শুভ্রাকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে মেনে নিতে তোর কোনো আপত্তি আছে? তুর্য মাথায় হাত দিয়ে ভেবে পাচ্ছে না যে সে এখন কি বলবে। বাবার মুখের ওপর না বলার মতো সাহস বা দীনতা কোনোটাই তার নেই। সে এক চরম অসাধ্য নিয়ে এক পলক পাখির দিকে তাকালো। মেয়েটার চোখ দুটো ততক্ষণে পানিতে স্পষ্ট টলমল করছে। এই বুঝি সবার সামনে হু হু করে কেঁদে দেবে সে? পাখি সেই চাহনি মুখটা দেখে তুর্য দ্রুত নিজের চোখ নামিয়ে নিল। তারপর চোখ দুটো শক্ত করে বন্ধ করে বুকের ভেতরে এক দীর্ঘ তপ্তশ্বাস ঝেড়ে চাপা গলায় বলল, বাবা আমার কোনো আপত্তি নেই। তুর্যের মুখে থেকে হ্যাঁ সূচক জবাব শুনতেই হল রুমের থমথমে ভাব কেটে গিয়ে সবার মুখে আনন্দের হাসি ফুটল। তুর্যের বাবা অত্যন্ত গর্বের সাথে বুক ফুলিয়ে বলল, সেটা তো ওকে আমি খুব ভালো করে চিনি। ও আমার শুভ্রার মতো লক্ষ্মী মেয়েকে বিয়ে করতে আপত্তি জানাবে না। তা কি কখনো হয়? বাবার কথা শুনে বাকি সবাই হো হো করে হেসে উঠল। সোহান চৌধুরী তখন হাতের ইশারায় শুভ্রাকে নিজের কাছে ডাকলেন, কিন্তু শুভ্রা যেন ততক্ষণে নড়ার শক্তিটুকুই ভুলে গেল। তার পুরো শরীরটা অবশ হয়ে আসছে। চোখের সামনে চারপাশে সব কিছু দুলছে। মনে হচ্ছে এক তীব্র ভূমিকম্প হচ্ছে তার মনের ভেতর। অনেক কষ্টে নিজের শক্তিটুকু দিয়ে নিজেকে সামনে সে কাঁপতে কাঁপতে এসে সোহান চৌধুরীর সামনে দাঁড়ালো। সোহান চৌধুরী তার সেই ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বললেন, তোকে তার নতুন করে কিছু বলার নেই শুভ্রা। যা সিদ্ধান্ত নেওয়ার তা তোর সামনেই নিলাম। এখন বল, তোর আর তুর্যর বিয়ে করতে কোনো আপত্তি আছে? শুভ্রার মনে হলো এই মুহূর্তে যেন কেউ তাকে বলল, এখন তোকে জ্যান্ত কবর দেওয়া হবে। এতে কি তোর কোনো আপত্তি আছে? বুক ফেটে কান্না আসতে চাইল তার।
কিন্তু সবার সামনে নিজেকে সামনে নিয়ে দাঁতে দাঁত চেপে ঠোঁটটা শক্ত করে কামড়ে ধরে বলল, নিজের ভেতরের এই তীব্র মানসিক যন্ত্রণা ছটফটানি মুখ বুজে সহ্য করতে লাগলো শুভ্রা। এখন কি বলবে সে? কিভাবে সবার সামনে চিৎকার করে বলবে যে সে এই বিয়ে করতে পারবে না? কারণ কারণ সে যে অনেকজনকে নিজের মনের মণিকোঠায় বসিয়ে রেখেছে। সে ঈশানের প্রচণ্ড ভালোবাসে ফেলেছে। হ্যাঁ, শুভ্রা যাকে নিজের অজান্তে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে, সেই মানুষটি আর কেউ নয়, স্বয়ং ঈশান। শুধু ভালোবাসায় নয়, এই গভীর ও শান্ত পুষ্টির প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে গেছে শুভ্রা নামক মেয়েটি। ঈশান ছাড়া আর অন্য কোনো পুরুষের প্রতি তার কোনো আলাদা ফিলিংস কাজ করেনি। ঈশানের চোখে সামনে দেখলো বুকের ভেতরটা যেমনই অবাধ্য হয়ে বেড়ে যায়। সেই তীব্র ও মধুর অনুভূতি আর কোনো মানুষকে দেখলে তার মনে জাগে না। জীবনের প্রতিটি ভয়, ভালো লাগা, তীব্র অভিমান কিংবা আবদার, তার সব কিছু তো জড়িয়ে আছে কেবল ঈশানের সাথে। তাহলে মনের গভীরে আগলে রাখা ওই পুরুষটিকে ভুলে গিয়ে অন্য কাউকে নিজের স্বামী হিসেবে মেনে নেওয়া কি আদৌ সম্ভব? পৃথিবী আর 10টা মেয়ের পক্ষে হয়তো পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব, কিন্তু শুভ্রার বেলায় তার মন পরিষ্কার বলে দিচ্ছে এটা কোনোভাবে সম্ভব না। ঈশানকে না বলে নির্ঘাত মরে যাবে সে। কিন্তু এখন সে কী করবে? সবার সামনে চিৎকার করে বলে দেবে সে ঈশানকে ভালোবাসে, কিন্তু এই চরম সত্যি সে মুখ ফুটে কীভাবে বলবে? ঈশান যে হিন্দু, তাদের সমাজ আর ধর্মের দেওয়ালটা যে বড্ড বেশি উঁচু। তার বাবা মরে গেলেও কখনো এই ভিন্ন ধর্মের ছেলের সাথে নিজের মেয়ে বিয়ে দেবেন না, কোনো পরিবারের মানুষই চায় না। কোনোদিন সম্ভব? এক কট্টর পরিবেশ আর সমাজকে কোনোদিন মেনে নেবে তাদের এই সম্পর্ক? ভাবতেই চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল শুভ্রার। চোখের কোণে জমা হওয়া নোনা জলটুকু টলমল করে উঠল। তবুও ভেতরে সমস্ত শক্তি দিয়ে লড়াই করে অনেক কষ্টে সে কান্না আটকে রাখলো। শুভ্রাকে এভাবে দীর্ঘক্ষণ চুপ করে থাকতে দেখে সোহান চৌধুরী পুনরায় কিছুটা কড়া গলায় বলেন, কি হলো শুভ্রা, কথা বলছিস না কেন? শুভ্রা আর সহ্য করতে পারল না। সে এবার মাথা তুলে ঝাপটা চোখে সরাসরি ঈশানের দিকে তাকালো। ঈশান তখন মাথা নিচু করে শক্ত পাথরের মতো ফ্লোরের দিকে তাকিয়ে আছে। তার শূন্য দৃষ্টি ফ্লোরের একটা নির্দিষ্ট বিন্দুতে স্থির। এই মুহূর্তে তার মনের ভেতর কি ভয়াবহ ঝড় আর ভাঙচুর চলছে তা একমাত্র উপরওয়ালা ছাড়া আর কেউই জানে না। ঈশানের এই নিষ্ঠুরতা দেখে শুভ্রা নিজের শেষ আশাটুকু হারিয়ে ফেলল। সে আলতো করে চোখ জোড়া বন্ধ করলো। এক বুক কষ্ট চেপে ধরে কাঁপানো গলায় বলল, না, আমার কোনো আপত্তি নেই। সবার মুখে এক নিমিষে খুশি জোয়ার বয়ে গেল। ড্রয়িং রুমে উপস্থিত সবাই একসাথে তৃপ্তির সুরে আলহামদুলিল্লাহ বলে উঠল। অবশেষে দীর্ঘ আলোচনা আর দুই পরিবারের সম্মতিতে তুর্য আর শুভ্রার বিয়ের দিনক্ষণ পাকা করা হলো। ঠিক হলো, এই আসন্ন বিয়ের মৌসুমে তাদের 4 হাত এক করে দেওয়া হবে। শুভ্র আর রিদি বিয়ের ঠিক 2 দিন পর ধুমধাম করে হবে তুর্য আর শুভ্রার বিয়ে। শুভ্রা এতক্ষণ কোনো মতে নিজেকে পাথরের মতো শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু এই চূড়ার ঘোষণায় পর সে আর 1 সেকেন্ডও পারল না। তার ভেতরে সমস্ত বাঁধ ভেঙে গেল। নিজেই রাতে দাঁত চেপে কান্না আটকে শাড়ি কুচিটা এক হাতে শক্ত করে ধরে সে এক প্রকার দৌড়ে সিঁড়ির দিকে চলে গেল। পাশে সবার সামনে চোখের জল গড়িয়ে পড়ল। সেই ভয়ে সে প্রায় লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তার মনে হচ্ছে এর একটা মুহূর্ত যদি সে ওই হলরুমে দাঁড়িয়ে থাকে তবে সেখানে বুক ফাটানো চিৎকার করে কেঁদে দেবে। হুট করে শুভ্রা এভাবে চলে যাওয়ার দিকে সবাই এক পলকে তাকালো। ঈশানও তার অবশ হয়ে যাওয়া ঘাটটা ঘুরিয়ে শূন্য চোখে সিঁড়ির দিকে তাকালো। তার কেন জানি মনে হচ্ছে সে কোনো এক ভয়াবহ নিকষ কালো দুঃস্বপ্ন দেখছে, আর একটু পরেই হয়তো ঘুম ভেঙে যাবে, কেটে যাবে এক ঘোর। কিন্তু না, পরক্ষণে নিষ্ঠুর বাস্তবতা তাকে চারপাশ থেকে আষ্টেপৃষ্টে গ্রাস করে নিল। এটা কোনো কাল্পনিক গল্প বা নাটক নয়, একদম নির্মম বাস্তব। আর সে বাস্তবতায় বুকের ভেতরটা যেন শত শত তীরের ফলায় ক্ষতবিক্ষত হতে লাগলো। শুভ্রা এই আকস্মিক দৌড়ে চলে যাওয়াটা বাকি সবার একদম অন্য চোখে দেখলো। বড়রা সহ মেহমানরা সবাই মৃদু হেসে উঠলেন। তারা ভাবলেন নতুন বিয়ের কথা শুনে লজ্জায় হয়তো মেয়েটা এভাবে মাথা নিচু করে পালিয়ে গেছে। সাধারণত বিয়ের কথা উঠলে সব বাঙালি মেয়েরা যেমন লাজুক আচরণ করে, শুভ্রাও সেটাই করেছে। এই ভেবে সবাই আবার নিজেদের খোশ গল্পে আর বিয়ের আলোচনায় মেতে উঠল। এদিকে পাখির পক্ষে এই দৃশ্য আর সহ্য করা সম্ভব হলো না। সেও চোখ ভর্তি পানি নিয়ে এক প্রকার দৌড়ে নিজের রুমের দিকে চলে গেল।
পাখি এভাবে চলে যাওয়ার সময় তুর্য এক পলক তার দিকে তাকালো। পাখি সেই ভেঙে পড়া অভয়ারণ্যটার দিকে তাকিয়ে তুর্য নিজের বুকের গভীর থেকে এক দীর্ঘ তপ্তশ্বাস পেল, যার মধ্যে লুকিয়ে রইল সবক্ত কষ্ট আর বুক অসায়ত্ব। জানালার উলটপালট পর্দা গলে আসা সকালের হালকা সোনালি রোদটা সোজা এসে পড়ল হৃদির মুখে। চেনা আলোটা ছোঁয়ায় হৃদি খুব ধীরে ধীরে নিজের চোখ পাতা মেলল, কিন্তু চোখ খোলা মাত্র এক তীব্র অবসাদ আর নিস্তেজ ক্লান্তি তার পুরো শরীর জুড়ে ভর করল। বিছানার সামান্য এপাশ ওপাশ করতে যেতে হৃদি টের পেল তার শরীরের প্রতিটি হাড়, প্রতিটি জোর যেন একদম আগলা হয়ে গেছে।